হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম বল ও চাপ, তার উপর লাস্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই অবশ্যই দেখে নিও, তার কারণ সেখানে আমরা প্লবতার আগে পর্যন্ত যা যা বিষয় ছিল খুব সহজ করে বুঝিয়ে নিয়েছি। প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম সহজ করে, জলের মতো সহজ করে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করে দিয়েছি। এবং যে যে প্রশ্নগুলো সাধারণত আমাদের আসে, আমাদের ফার্স্ট টার্মের পরীক্ষা যখন হবে এপ্রিল মাসে, সেখানে যে যে প্রশ্নগুলো আসে বা প্রশ্ন বিচিত্রায় যে সমস্ত প্রশ্নগুলো আমরা সাধারণত পাই, সবগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি। ওকে, তাই অবশ্যই যে ক্লাসগুলো হয়ে গেছে দেখে নিও। তারপরে তোমরা যদি এই ক্লাসটা দেখো, দেখবে একদম জলের মতো কিন্তু পুরো চ্যাপ্টারটা সহজ লাগবে এবং একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো চলো আমরা যেটা দেখবো আমরা আমাদের পেজ নাম্বার 15 এবং 16 শেষ যে দুটো পাতাতে আমাদের ভাষণ, প্লবতা, আর্কিমিডিসের নীতি রয়েছে। এখানে আর্কিমিডিস দিয়েছে, যাই হোক এই যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বুঝবো। প্রথমে দেখবো আমরা, দেখো আমরা ছোটবেলাতে, কেমন তোমরা ছোটই রয়েছো, তোমরা নিশ্চয়ই করেছো। ধরো একটা যদি বাটি হয়, বাটিটা যেটা এরকম ভাবে বাটি রয়েছে, মানে বাটিটাকে উল্টো করবেন। এই একটা বাটি রয়েছে, ধরো ফাঁকা স্টিলের বাটি হতে পারে। এখানে ধরো জল রয়েছে, গামলাতে মধ্যে জল রয়েছে, এই গামলার মধ্যে জল রয়েছে। তুমি যদি ডোবার চেষ্টা করো, দেখো সে কে যেন উপর, নিচ থেকে উপর দিকে ঠেলছে, মনে হয় তো? বা আমাদের যদি ধর একটা বালতি থাকে, এই বালতিতে আমাদের যদি আমরা একটা মগকে ডোবাই, কেমন এখানে যদি আমাদের একটা মগকে আমরা ডোবাই, নিচের দিকে জলে ডোবাবো, তো মনে হবে যেন নিচ থেকে উপর দিকে কেউ ঠেলছে, নিচ থেকে উপর দিকে ঠেলছে। এই যে বল, যে কোনো তরল, এখানে আমরা তরলের কথাই পড়ছি, কিন্তু এই বলটা তরলের পাশাপাশি গ্যাসও দিতে পারে। ওকে, তো এই যে আমরা কোনো জিনিসকে যখন তরলের মধ্যে ডোবাচ্ছি, তখন ওই তরলটা কি করছে, সেই বস্তুটাকে উপর দিকে ঠেলে ধরছে। এই যে বল, এটা একটা বল দিচ্ছে, তো সেই বলটাকে আমরা কি বলবো বলতো? সেই বলটাকে আমরা বলবো প্লবতা বল। ওকে, এবং এখানে দেখো পুরো চারিদিক বন্ধ আছে, মানে আবদ্ধ, এই সাইডগুলো মানে বইতে পারছে না। তাহলে প্লবতার ক্ষেত্রে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে যদি কিছুটা ডোবাই, তবুও উপর দিকে বল ঠেলবে, পুরোটা ডোবাই তবুও ঠেলবে। তাহলে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে কিছুটা, মানে আংশিক, আংশিক ভাষাটা আমি লিখতে পারি কিন্তু সহজ করে লিখছি, কিছুটা বা সম্পূর্ণ সম্পূর্ণ ডোবালে ওই তরল বা গ্যাস বস্তুটির ওপর খাড়া ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকে কেমন ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ করে। একে কি বলে? একেই বলা হয়, আমি আর লিখলাম না, একেই প্লবতা বল বলে। ধরো আমি এই ছবিটা মুছে দিয়ে যদি আমি এরকম একটা ছবি আঁকি, কেমন এরকম যদি একটা ছবি আঁকলাম, ধরো মানে আমাদের ধরো এরকম একটা আমাদের জার রয়েছে, এর মধ্যে জল আছে, কেমন এর মধ্যে জল রয়েছে। এবার ধরো এইখানে একটা আমার রয়েছে, তোমাদের টেক্সটে কি দিয়েছে? পাশাপাশি দিয়েছে, হ্যাঁ। তো আচ্ছা, টেক্সটের মতো আমি করি, না হলে টেক্সটের মতোই করি। ধরো এখানে কিছুটা ডোবানো আছে, এই একটা বস্তু এ, একটা মাঝখানে রয়েছে, এরকম ভাবে মাঝখানে একটা রয়েছে, আর একটা একদম নিচের দিকে রয়েছে, হয়তো নিচের দিকে রয়েছে সি। তাহলে কোন ক্ষেত্রে প্লবতা বেশি হয় বলতো? প্লবতা, এটা দেখো, এটাকে কি বলবো? কিছুটা নিমজ্জিত, আংশিক নিমজ্জিত, মানে কিছুটা ডুবে আছে, নিমজ্জিত মানে ডোবা, কিছুটা ডুবে আছে কিছুটা ভেসে, এগুলো আংশিক নিমজ্জিত। এটা পুরো ডুবে আছে, তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, ভাসছে, ডুবে ভাসছে, কেমন সম্পূর্ণ নিমজ্জিত মানে পুরো ডুবে, ভাসন মানে ভাসছে, আর এটা পুরো নিমজ্জিত আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ঊর্ধ্বমুখী একটা বল কাজ করবে, এবং সেই বলটাকে আমরা কি বলবো? প্লবতা বলবো। তাহলে এ বি ভাসছে, এখানে বলছে এ এবং বি ভাসছে, এ কি করছে? কিছুটা বাইরে রেখে ভাসছে, মানে আংশিক নিমজ্জন, এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন। ওকে, তাহলে এটা আংশিক নিমজ্জন, মানে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন, এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, এটা ডুবে আছে। তাহলে এ বস্তুটাকে পৃথিবী নিচের দিকে টানছে, এ বস্তুর ওজন যদি 10 নিউটন হয়, তার মানে এ বস্তুটাকে 10 নিউটন বল দিয়ে নিচের দিকে টানছে। এ বস্তুটি নিচের দিকে যাবার কথা, কিন্তু সেটা স্থির, কেমন? তার কারণ
উপর দিকে বস্তুটাকে বল প্রয়োগ করছে। এই বস্তুটার ভর আছে 10 নিউটন বল দিয়ে টানছে, অথচ এর ভর থাকা সত্ত্বেও ভাসছে, তার মানে কি নিশ্চয় একটা ডুবতে দিচ্ছে না, উপর দিকে কেউ ঠেলে ধরছে। তো যে বলটা উপর দিকে ঠেলে ধরছে, একটা ফোর্স কাজ করছে, সেটাকে আমরা বলবো প্লবতা। ওকে, তাহলে উপর দিকে বি বস্তুটাও জলে ভাসছে, বি বস্তুটার বলেছে এটা 10 নিউটন বলেছে, 10 নিউটন, এটা বলেছে 15 নিউটন, 15 নিউটন। ওকে, বি বস্তুটাকে তাহলে 15 নিউটন বল দিয়ে পৃথিবী টানবে, যা ভর ওটাই দিয়ে টানবে। কেমন বলতো, বি বস্তুর উপরে জল কি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে কতটা? ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে কত? 15 নিউটন। কেন 15 নিউটন? তার কারণ ওর ডুবছে না, ভাসছে না, তাহলে ওর যা ওজন আর উপর দিকে যেটা ঠেলছে দুটোই সমান সমান। 15 নিউটন ভর, সেটা নিচের দিকে কাজ করছে, এবং ঊর্ধ্বমুখী যেটা বল সেটাও 15 নিউটন, তার জন্য ওর ডুবছে না, ভাসছে না। আর এখানে ওর যা ভর মানে ভর, তাহলে পৃথিবী কত বল দিয়ে টানছে? 10 নিউটন, তার থেকে ঊর্ধ্বমুখী প্লবতা বেশি, তার জন্য ভাসছে। কেমন 10-এর বেশি, হয়তো 20 দিয়ে ঠেলছে উপর দিয়ে, ওকে 20 নিউটন দিয়ে ঠেলছে, তার জন্য ও ডুবতে পারছে না। মানে ভর আর মানে 10 নিউটন দিয়ে নিচের দিকে আসছে, আর উপর দিকে 20 নিউটন, তাহলে উপর দিকে ঊর্ধ্বমুখী প্লবতা বেশি, তার জন্য ও কি করছে? ও উপর দিকে ভাসছে। আর এখানে কি আছে? এখানে আমার ওর যা মানে যে বল দিয়ে টানছে সেটা বেশি, আর প্লবতা কম, এখানে প্লবতা কম, তাই জন্য ও ডুবে আছে। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে কোনো বস্তুকে যখন কোনো তরলে, গ্যাসের কথা বলেনি, কিন্তু তরল গ্যাস দুটোই হয়, কোনো বস্তুকে যখন কোনো তরলে ডোবানো হয়, তখন ওই তরল বস্তুটাকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে, সেই বলকে বলা হয় প্লবতা। মনে থাকবে? তাহলে সেটাকে আমরা কি বলবো? প্লবতা বল বলবো। এরপরে 16 পাতায় দেখো আর্কিমিডিসের নীতি রয়েছে। কেমন? আর্কিমিডিসের নীতি বলছে কোনো বস্তুকে যদি কোনো তরলে ডোবানো হয়, তাহলে সেই বস্তুটা কিন্তু কি করে? কিছুটা জায়গা দখল করে। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, আমাদের জায়গাতেই যদি একজনকে দাঁড়াতে হয়, তাহলে নিশ্চয়ই আমাকে সরতে হবে, তাই না? যদি এখানে একটা বই রাখলাম আমার হাতে, যদি আর একটা বই রাখতে হয়, তাহলে এর উপরে রাখতে পারবো, কিন্তু আমার হাতে রাখতে পারবো না। আমি এটাকে সরাবো, তারপর আমি আমার হাতে রাখতে পারবো। তাহলে সেরকম কোনো বস্তুকে যখন কোনো তরলে ডোবানো হয়, তখন কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় এবং নিজে ওই জায়গা দখল করে। বস্তুটাকে জায়গা দিতে গিয়ে তরল নিজের জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন যত, বস্তুর উপর ঊর্ধ্বমুখী প্লবতা বলের মানও কিন্তু তত। ওকে, এই জিনিসটাকে আমি আমাদের এখানে যা ছবি দিয়েছি, আমি অন্য ছবি দিয়ে বোঝাচ্ছি তোমাদের। ধরো এই একটা পাত্র রয়েছে, কেমন? আমি আমার মতো করে বোঝাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। এখানে দেবো? আচ্ছা না, এখানে দিলে তো হবে না। এটা রয়েছে, এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে রেখেছি। ওকে, বড় পাত্রের মধ্যে রেখেছি। ওকে, এখানে কিন্তু জল নেই কিছু, পাত্রের মধ্যে এমনি রেখেছি। আর এইটাতে পুরো ভর্তি জল, ভর্তি একদম কানায় কানায় একদম জল ভর্তি, একদম ভর্তি জল রয়েছে। এবার আমি একটা সুতো দিয়ে একটা সুতো ধর দেওয়া আছে, যে সুতো দিয়ে কি করছি আমি? একটা একটা হয়তো মানে ভারী কোনো জিনিসটাকে ডোবাচ্ছি, আস্তে আস্তে ডোবাচ্ছি। যেই ডোবাবো, যেহেতু একদম ভর্তি ভর্তি জল ছিল, তাহলে কিছুটা জল এইরকম ভাবে কিছুটা জল এসে নিচে জমা হবে, কিছুটা উপচে পড়বে, কারণ ভর্তি ভর্তি জল ছিল। ভর্তি জল ছিল, তখন অন্য একটা জিনিস, লোহার বা ভারী কোনো জিনিস যখন ডোবাবো আমি ধীরে ধীরে, তাহলে ওকে ও জায়গা লাগবে, ওকে জায়গা দিতে গিয়ে কিছুটা জল বাইরে উপচে পড়বে। কেমন? তাহলে অবশ্যই কিছুটা জল উপচে পড়বে। এর যে আয়তন, তার সম আয়তন জল এখানে পড়ে যাবে। কেমন? এই যদি 2 ঘন সেন্টিমিটার হয়, তাহলে 2 ঘন সেন্টিমিটার জল এখানে কিন্তু পড়বে। যত আয়তন বড় জিনিস হলে বেশি জল, ছোট জিনিস হলে কম জল এখানে পড়বে। ওকে, এটা কিন্তু মনে রাখবে, যার আয়তন বেশি, বেশি আয়তন হলে বেশি জল পড়বে। এবার বলছে যে এই কোনো বস্তুকে যখন স্থির তরলের মধ্যে ডোবানো হয়, তখন সেই বস্তুটা কি করে? কিছুটা জায়গা দখল করে, এবং তার জন্য মানে বস্তুটার সম আয়তন তরল কিন্তু অপসারিত হয়, মানে পড়ে যায়, দূরে সরে যায়, এখানে পড়ে যাচ্ছে। ওকে, তাহলে যতটা তরল পড়ে যাচ্ছে তার যেটা ওজন, এই যতটা তরল পড়ে যাচ্ছে যেটা ওজন, আর ঊর্ধ্বমুখী প্লবতা সেটা কিন্তু সমান। কেমন? যতটা জল পড়ে গেল, সাপোজ আমি বলছি উদাহরণের জন্য যে 2 নিউটন, ওর মানে ওজন হচ্ছে 2 নিউটন, তাহলে এখানে প্লবতা হবে 2 নিউটন, এই উপর দিকে 2 নিউটনই প্লবতা হবে। যদি বড় জিনিস আমি এখানে ডোবাচ্ছি, নিয়ে সেখানে হয়তো 10 নিউটন জল আমার অপসারিত হলো, যে জলটা হলো সেটা আমি ভর বার করলাম, তারপর ওজন বার করলাম। কেমন? নিয়ে ওজনটা 10 নিউটন, তাহলে তখন ঊর্ধ্বমুখী প্লবতা হবে 10 নিউটন। ওকে, বোঝা গেল? মানে আর্কিমিডিস বলছে যে কোনো বস্তুকে যদি আমরা কোনো স্থির তরলের মধ্যে ডোবাই, তাহলে সেই বস্তুটাকে স্থান দিতে গিয়ে কিছুটা পরিমাণ তরল বাইরের দিকে অপসারিত হয় বা উপচে পড়ে, এবং এই তরলের আয়তন যতটা হয়, মানে তরলের ওজন যতটা হয়, সেই সম পরিমাণ মানে বল দিয়ে তরলটা উপর দিকে কি করে? বস্তুটাকে ঠেলে ধরে, মানে এক্ষেত্রে প্লবতা বলের মান কিন্তু ঠিক ততই হয়। কেমন? অপসারিত জলের যা ওজন আর প্লবতা দুটোই কিন্তু সমান সমান হয়। মনে থাকবে? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের
প্রশ্ন আছে প্লবতা হলো, তাহলে প্লবতা কাকে বলে হলো, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কেমন প্রশ্ন আমাদের আছে, দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কতটা ইম্পর্টেন্স আর পরীক্ষায় আসবে। যদি 100টা স্কুলে তোমরা এখন দেখছো স্টুডেন্ট, 100টা স্কুলের মধ্যে 80টা স্কুলে দেবে প্রশ্নটা আসবে ফার্স্ট টাইম মিলিয়ে নিও, প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, দারুণ ইম্পর্টেন্ট। ওকে, বিষয়ের উপর নির্ভর করে। আর তোমরা তো জানো যে আমরা যে সাজেশন দিই, বিশেষ করে আমি যে সাজেশন দিই, সেখান থেকে তোমরা অনেকে তো কমেন্টে জানো যে স্যার পুরো কমেন্ট পেয়েছিলাম, এবারও তোমরা যে কোনো সময় কমেন্ট সেকশন খুলে দেখতে পারো, অনেক বলছে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, ফার্স্ট প্রচুর প্রচুর যারা মানে ভিডিও দেখে তারা কিন্তু বা সাজেশন দেখে তারা বলে যে স্যার সবই কমন পেয়েছিলাম, বেশিরভাগই কিন্তু কমন পায়। ওকে, প্লবতা এক হচ্ছে অপসারিত তরলের আয়তন উপর নির্ভর করবে, অপসারিত তরল কেমন করে স্যার, এখনই বোঝালাম, অপসারিত তরল যদি বেশি হয় তাহলে অপসারিত তরলের ওজন বেশি হবে, তাহলে প্লবতাও বেশি হবে, তাই না? 10 নিউটনের ক্ষেত্রে তরল বেশি হচ্ছিল, বেশি তরল উপচে পড়ছিল, তখন প্লবতা বেশি হচ্ছিল, 10 নিউটন হচ্ছিল। আর যদি 2 নিউটন জল পড়ছিল অপসারিত হচ্ছিল, তাহলে 2 নিউটন প্লবতা হচ্ছিল। ওকে, তাহলে অপসারিত তরলের আয়তন, তরলের আয়তন, আমি তরলের লিখতে গিয়ে তরল এর হয়ে গেল। ওকে, তাহলে অপসারিত তরলের আয়তনের উপর কিন্তু নির্ভর করে। আর কি, অপসারিত তরলের ঘনত্ব বা তরলের ঘনত্ব উপর নির্ভর করে, কার মধ্যে ডোবাচ্ছি, মানে জল হলে একরকম হবে, ওকে, জল হলে একরকম হবে, পারদ হলে একরকম হবে, যেহেতু জল আর পারদের ঘনত্ব আলাদা আলাদা হয়। ওকে, এবং 3 নম্বর বিষয় হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে, ওই স্থানে যেখানে আমি এক্সপেরিমেন্টটা করছি, পরীক্ষাটা করছি, সেই স্থানের, ওই স্থানের কি বলতো, কি বললাম, অভিকর্ষজ ত্বরণ, মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যেটাকে জি বলা হয়। তাহলে অপসারিত তরলের আয়তন যেটা ভি, এবং তরলের ঘনত্ব ডি মানে ডেনসিটি, এবং অভিকর্ষজ ত্বরণ, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এরপর আমাদের প্রশ্ন আছে যেটা সেটা হচ্ছে প্লবতার বৈশিষ্ট্য, প্লবতার বৈশিষ্ট্য লেখো, বা দুটো বা তিনটে বৈশিষ্ট্য লেখো, কেমন, প্লবতার বৈশিষ্ট্য, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, তাহলে প্লবতা কি করবে, বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করে, এক কি, বস্তুর, আমি শর্টটাই লিখছি, কেমন, প্লবতা বস্তুর ওজনের বিপরীত দিকে, ওজনের বিপরীতে কাজ করে, বিপরীতে কাজ করে। কেমন করে, আমরা দেখলাম যে একটা বস্তুর ওজন, এই সে ব্লকটাকে ডোবাচ্ছিলাম, সেটার ওজন কোন দিকে কাজ করছিল, নিচের দিকে, আর প্লবতা উপর দিকে কাজ করছিল, তাই না? তাহলে বিপরীত দিকে কাজ করে। 2 নম্বর হচ্ছে যে তরল বা প্রবাহীর মধ্যে বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর প্লবতা নির্ভর করে। ওকে, তাহলে কতটা ডুবে আছে, ওকে, তাহলে নিমজ্জিত অংশের বস্তুর লিখি, বস্তুর নিমজ্জিত মানে তরলের মধ্যে বস্তু কতটা ডুবে আছে, যদি বেশি ডুবে থাকে তাহলে প্লবতা বেশি, দেখছিলাম না এ বি সি, এটা কিছুটা মাস ছিল, কেমন, তাহলে সেখানে যা মানে নিমজ্জিত কতটা ডুবে আছে তার উপর কিন্তু নির্ভর করবে, কেমন, বস্তু নিমজ্জিত অংশের আয়তনের উপর, আয়তনের উপর প্লবতা নির্ভর করে বা নির্ভরশীল। ওকে, নিমজ্জিত অংশের আয়তন বেশি হলে প্লবতা বেশি হবে। ওকে, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, তরলের ঘনত্ব, মানে কি, তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে প্লবতা বেশি হবে, কেমন, আর তরলের ঘনত্ব যদি কম হয় তাহলে প্লবতা কম হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবে। তাহলে প্লবতার যেমন তোমরা বৈশিষ্ট্য মনে রাখবে, সেরকম প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেগুলোও কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, আমি আর কয়েকটা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব, দাঁড়া আমি কোশ্চেন গুলো বের করি। আমাদের পেড গ্রুপ রয়েছে, তোমরা জানো পেড গ্রুপের মধ্যে কিন্তু আমরা কোশ্চেন আনসার গুলো দিই। ওকে, পুরো নোটস একদম, আমার তো পরিবেশ বিজ্ঞানের সমস্ত বেশিরভাগই ক্লাস তোমরা পাবে, আর ম্যামের ইতিহাস ভূগোলের ক্লাস পাবে না, কিন্তু এই যে তিনটে বিষয় বলছি আমি, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই তিনটে বিষয়ের একদম পুরো নোটস তোমরা পাবে, কেমন, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, পরীক্ষার আগে সাজেশন, কেমন, সবগুলো তোমরা পাবে। এবং পেড গ্রুপের আমাদের ফিটাও কিন্তু অনেক কম, 140 টাকা করে মাসে মাসে ফি, তিনটে বিষয় তোমরা সম্পূর্ণ নোটস পাবে। অনেকে রেফারেন্স বই থেকে ঠিকমতো কতটা উত্তর হবে বা কি কোন কোন প্রশ্ন করতে হবে সেটা তোমরা বুঝতে পারো না, তাই না, বা কতটা লিখতে হবে, অনেক বই বড় বড় উত্তর থাকে, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, কেমন, সেখানে আমাদের একদম পুরো কোশ্চেন আনসার রেডি থাকবে, শুধু পড়তে হবে আর পরীক্ষায় তোমরা কিন্তু কমন পাবে এবং ভালো রেজাল্ট হবে। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। একটা প্রশ্ন আছে
স্টিলের চামচ বালতির জলে ফেললে সেটি ডুবে যায়, অথচ চামচের চেয়ে অনেক ভারী স্টিলের গামলা জলে ভাসে। ভালো প্রশ্ন। বলছে যে ধরো একটা গামলা না বালতি বলছি, আচ্ছা গামলা দিয়েছে না কি দিয়েছে, কি দিচ্ছে, বালতির জলে, আচ্ছা বালতির জলে দিয়েছে, তাহলে আমরা বালতি আঁকবো একটা, ঠিক আছে, একটা ভাঙা রেখে বালতি এঁকে দেবো। এই একটা আমার বালতি আঁকলাম, কেমন কাজ চালানোর মতো একটা বালতি হলো আমার। এখানে বলছে যখন চামচ আমি ডোবাচ্ছি, চামচ যদি একটা আমরা ডোবাই, কেমন, এই চামচ আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এই চামচটা কিন্তু সহজেই ডুবে যায় বালতির জলে। কিন্তু যদি আমরা একটা গামলাকে ডোবাবার চেষ্টা করি বা ফেলে দিই, সে কিন্তু ডোবে না, সে উপরে ভাসে। দেখা গেল চামচের ওজন হচ্ছে, সাপোজ আমি বলছি যে চামচের ওজন হচ্ছে 10 গ্রাম আর গামলাটার ওজন হচ্ছে এখানে 40 গ্রাম। তাহলে এ বেশি ভারী অথচ ডুবছে না, ভাসছে, আর এ কম ভারী অথচ ডুবে যাচ্ছে। এটা কেন স্যার, এটা কেন হয়? বা স্যার একটা আমি পেরেককে জলে ফেলে দিচ্ছি, ডুবে যাচ্ছে, অথচ জাহাজ, অত বড় জাহাজ স্যার কি করে ভাসছে? ওইটা আমরা ওই প্লবতা আর্কিমিডিসের নীতির সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। কি করে না, তো তুমি দেখো একটা চামচ যেটা তার আয়তন একদমই কম, তাহলে এই কতটুকু জল অপসারণ করবে, এতটুকু জল অপসারণ করবে, হয়তো এতটুকু জল, এবং সেখানে দেখা গেল যে জলটা অপসারণ করছে তার জন্য কতটুকু জল অপসারণ করছে, তাহলে 1 নিউটন, তাহলে 1 নিউটন, তাহলে উপর দিকে যে ঊর্ধ্বমুখী বল সেটা 1 নিউটন। ওকে, উপর দিকে যে মানে প্লবতা সেটা 1 নিউটন, অথচ আচ্ছা সাপোজ এখানে যে আমাদের উপর দিকে মানে বলটা কাজ সেটা 1 নিউটন, আর নিচে যা ভর ওটা সেটা বেশি, তার জন্য সহজেই কিন্তু ডুবে যাচ্ছে। মানে আরেকবার বলি, এখানে চামচকে ডোবানোর সময় চামচ যে পরিমাণ তরল অপসারিত করছে, কেমন, তার যা আয়তন বা ওজন, তার থেকে চামচের ওজন কম। তাহলে মানে যে তরলটা অপসারিত করছে তার জন্য যে প্লবতা সেটা 1 নিউটন, আর এটা হয়তো চামচটা যেটা নিচের দিকে যেটা ওজন সেটা হয়তো 2 নিউটন। তাহলে চামচের ভর বেশি, তার জন্য ওজনটা বেশি, আর চামচ যেহেতু কম, ছোট আয়তনে ছোট, তাহলে কম তরল অপসারিত করছে, তার জন্য প্লবতা কম, তাহলে নিচের দিকেটা বেশি, তার জন্য সহজেই নিচের দিকে চলে আসছে। গামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়তন সে বিশাল বড় অনেক তরল অপসারিত করছে, এবং সেখানে দেখা যাচ্ছে হয়তো অ্যাজ ফর এক্সাম্পল আমি বললাম যে 100 জল অপসারিত করছে, তাহলে 100 অপসারিত করার জন্য ধরো এখানে আমার হয়ে গেল যে 100 নিউটন দিয়ে প্লবতা বল সৃষ্টি হচ্ছে, আর এর যে ওজন, সেই ওজনের সাপেক্ষে নিচের দিকে একে টানছে হয়তো আমার 25 নিউটন বল দিয়ে। ওজন কম, কেমন, তাহলে নিচের দিকে ওজনটা কম হচ্ছে, আর এর প্রচুর জল অপসারিত করছে, তার ওজন বেশি, তার জন্য তার ওজন বেশি হওয়ার জন্য প্লবতা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে প্লবতা বেশি, কেমন, এটা 25 নিচের দিকে আর উপর দিকে 100, তাহলে উপর দিকে প্লবতা বলটা বেশি, তার জন্য ঠেলে দিচ্ছে। ওকে, তাহলে উত্তর লেখার সময় তোমরা কি করে লিখবে, তোমরা লিখতে পারো যে স্টিলের চামচের আয়তন গামলার চেয়ে অনেক কম। স্টিলের চামচের আয়তন গামলার চেয়ে অনেক কম। স্টিলের চামচ বালতির জলে ফেলা হলে চামচটি যে পরিমাণ জল অপসারিত করে তার ওজন মানে প্লবতা চামচের ওজনের চেয়ে কম হয়। ওকে, তাহলে প্লবতা সেটা চামচের ওজনের থেকে, মানে একটা ওই ওজন মানে 2 নিউটন, তার থেকে কম, তাই না, প্লবতাটা কম, তার জন্য চামচটা ডুবে যাচ্ছে। ওকে, কিন্তু স্টিলের গামলার তলদেশটা অনেকটা প্রসারিত, তার জন্য বেশি পরিমাণ তরল অপসারিত করে, কেমন, বলে স্টিলের গামলা দিয়ে অপসারিত জলের ওজন বা প্লবতা স্টিলের গামলার ওজন অপেক্ষা বেশি হয়, তাই স্টিলের গামলা বালতির জলে ভাসতে থাকে। ওকে, আচ্ছা গাণিতিক প্রশ্ন দু একটা তোমাদের করে দিই। গাণিতিক প্রশ্ন অনেক সময় আমাদের ভালো ভালো যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তাহলে গাণিতিক প্রশ্ন আমরা কিন্তু কয়েকটা করব। যেমন প্রথম প্রশ্ন আমাদের এখানে দিয়েছে, সাপোজ যে তোমরা লিখতে পারো 25 কেজি ভরের বস্তুর উপর 100 নিউটন বল কাজ করলে বস্তুতে সৃষ্ট ত্বরণ কত হবে, বা ত্বরণ কত হবে, আমি শর্টে প্রশ্নটা লিখলাম। ওকে, তাহলে 25 কেজি ভরের বস্তু রয়েছে এবং 100 নিউটন বল কাজ করছে, তাহলে ত্বরণ কত হবে। তোমরা প্রথমে লিখবে আনসারের ক্ষেত্রে যে আমরা জানি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা বলের সূত্র জানি যে বল মানে হচ্ছে P = m × a। ওকে, আচ্ছা এফ লিখি,
পি তো লিখে না এফ, এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এ, যেখানে এফ হচ্ছে বল, এ হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে ত্বরণ। ওকে, এখানে প্রদত্ত তোমরা লিখে নেবে, প্রদত্ত কি কি দেওয়া আছে বলো তো? প্রদত্ত দেওয়া আছে আমার বস্তুর এত নিউটন বল, তাহলে বল দেওয়া হয়েছে। প্রদত্ত আমার কি বল দেওয়া হয়েছে, এফ বলে দিয়েছে কত 100 নিউটন। বস্তুর ভর মানে এম বলে দিয়েছে কত বলো তো 25 কেজি, 25 কেজি। তাহলে আমাকে ত্বরণ বার করতে হবে, মানে এ বার করতে হবে, এ ত্বরণ সেটা আমাকে বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এখান থেকে আমরা করব কি, এ মানে কত, এর সঙ্গে এম গুণ আছে, এমটা যখন এদিকে আসবে ভাগ হবে, গুণের উল্টো হচ্ছে কি ভাগ, ভাগের উল্টো গুণ, যোগের উল্টো বিয়োগ, বিয়োগের উল্টো যোগ। ওকে, বিয়োগের উল্টো হচ্ছে যোগ। সমান চিহ্ন বাম দিক ডান দিক হলে এরকম হয়, তাহলে এদিকে গুণ আছে, সমান চিহ্ন এদিকে যখন আসবে এমটা তখন এফ এর নিচে যাবে, তো এফ বাই এম। এফ কত 100, এম কত 25, 100 কে 25 দিয়ে ভাগ করো তাহলে 4, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এত কিন্তু ত্বরণ সৃষ্টি হবে। কেমন, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হবে, এটা হচ্ছে আমার উত্তর। ওকে, আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলে বলে দিচ্ছি, তোমরা চাইলে লিখতে পারো যে 2 বর্গ মিটার, কেমন 2 বর্গ মিটার, আমি পুরোটা লিখছি না কেমন, বেকার সময় নষ্ট হবে। 2 বর্গ মিটার অঞ্চল জুড়ে 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত? কেমন, চাপের মান কত? তাহলে এখানে বল যেটা, বল বলে দিয়েছে এফ, বল বলে দিয়েছে 14 নিউটন, 14 নিউটন বল, এবং 2 বর্গ মিটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি জানি আমরা এ, ক্ষেত্রফল মানে এরিয়া এ, সেটা বলেছে 2 মিটার স্কয়ার। তাহলে আমার বলছে চাপের মান কত? চাপ মানে কি, চাপ মানে আমরা দেখলাম, চাপ মানে হচ্ছে পি এফ বাই এ। ওকে, বড় হাতের লিখছি এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল হচ্ছে চাপ, বল বাই ক্ষেত্রফল হচ্ছে চাপ। তাহলে বল মানে কত 14 নিউটন, ক্ষেত্রফল কত 2, সেটা দিয়ে ভাগ করব, উপরটা একক কি ছিল নিউটন, নিচে একক ছিল কত মিটার স্কয়ার। ওকে, তাহলে কত হবে 14 কে 2 দিয়ে ভাগ করতে 7 নিউটন, এটাও এরকম ভাবে লিখতে হয়, নিউটন পার মিটার স্কয়ার, এটা কি বলে, এটাকে বলে পার, যে বাঁকা চিহ্ন স্ল্যাশ সেটাকে বলে পার। ওকে, তাহলে এটা কিন্তু হবে উত্তর। আরেকটা একটু কঠিন প্রশ্ন, কঠিন মানে খুব কঠিন নয়, এখানে বলছে পারদের ঘনত্ব, কেমন, পারদের, সরি, পারদের ঘনত্ব বলছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার যদি হয়, তাহলে 1 লিটার পারদের ভর কত, 1 লিটার পারদের ভর কত? ওকে, ঘনত্ব মানে কি, এই ঘনত্ব মানে কি বলতো, ঘন সরি, ঘনত্ব মানে কি, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাই না, ভর বাই আয়তন, ভর বাই আয়তন ঘনত্ব মানে, কেমন, যেহেতু ডেনসিটি ডি মানে হচ্ছে এম বাই ভি, ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন সেটা কত বলে দিয়েছে পারদের ঘনত্ব 13.6 বলে দিয়েছে, এটা মানে বলেছে 13.6। ওকে, তার মানে কি, এটা মানে কি 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, মানে উপরটা ভর আর নিচেরটা আয়তন, মানে কিছু নাই নেই মানে এক আছে, কিছু না মানে এক আছে, তবেই তো 13.6 কে 1 দিয়ে ভাগ করলে তবেই তো 13.6 হবে, 2 বা অন্য সংখ্যা পাশে হলে মানটা পাল্টে যাবে, কিন্তু আমাকে এইটাই রাখতে হবে, তাহলে নিচে 1 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে বলতে চাইছে যে 1 ঘন সেমি, 1 ঘন সেমি পারদের ভর, পারদের ভর কত হবে 1 ঘন সেমি, নিচেটা আয়তন, 1 ঘন সেমি পারদের ভর কত 13.6 গ্রাম, 13.6 গ্রাম। এবার আমরা বলেছি 1 লিটার, 1 লিটার মানে কত, 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেমি, তাহলে 1000 ঘন সেমি পারদের ভর কত হবে 13.6 কে গুণ করব আমরা 1000 দিয়ে। কেন 1000 দিয়ে গুণ করলাম, যেহেতু 1 লিটার বলেছে, 1 লিটার পারদের ভর কত, 1 লিটার মানে 1000 ঘন সেমি, তাহলে 1000 দিয়ে গুণ করব, এটাকে গুণ করলে একটা শূন্যর জন্য 1 এদিকে গেল, তাহলে আর দুটো শূন্য পড়ে আছে, সেই দুটো শূন্য বসে যাবে এখানে, কেমন, তাহলে এইটা একটা আমার কটা 3টে শূন্য, তার 3 ঘর দশমিক যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এখানে দশমিক আর লেখা দরকার নেই, তাহলে এটা 13,600 গ্রাম মানে 1000 দিয়ে ভাগ করলে তাহলে 13.6 কেজি, 13.6 কেজি হবে উত্তর। ওকে, তাহলে আমাদের পুরো এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম বল ও চাপ পুরো কমপ্লিট হয়ে গেল, কেমন। এরপরে আমাদের নেক্সট যে চ্যাপ্টার গুলো আছে সেগুলো আমরা স্টার্ট করব, কোন চ্যাপ্টার স্টার্ট করলে বেশি সুবিধা হয় সেটা তোমরা জানাবে, কেমন। তোমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার আছে দেখবে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে বইয়ের শেষ দিকে দেখবে দেওয়া হয়েছে সিলেবাস, বা আমি সিলেবাসের ভিডিও প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করলাম, অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।